বিশ্বকাপে আজকের ম্যাচগুলো নিয়ে রাতে যে ম্যাচ রয়েছে জার্মানি এবং নেদারল্যান্ডস, পাশাপাশি ব্রাজিলকে নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার দুই সহকর্মী মাকসুম আলম খান এবং কি তামিম হোসেন, দুজনকে স্বাগত জানাচ্ছি। মাকসুম, আপনার কাছ থেকে একটু শুরু করি যে গত সকালেই ম্যাচটা হলো, ব্রাজিলের উন্মাদনা তো আমরা আসলে সবসময় দেখি বাংলাদেশে। বিশ্বকাপ উন্মাদনা বলতে গেলে ব্রাজিল আর্জেন্টিনাকেই ধরতে হবে সবার আগে। ব্রাজিলের আজকে জয় ফিরলো, 3টা গোল দিল, আমরা দেখলাম হাইতির বিপক্ষে। একটা দুঃসংবাদ, একদিক থেকে নেইমার ফিরছেন সেটা সুসংবাদ, আবার রাফিনিয়াকে ছিটকে যেতে হলো অন্তত এক সপ্তাহের জন্য তাকে পাওয়া যাবে। ব্রাজিল এখন আসলে কোন প্ল্যানে সামনের ম্যাচগুলো? ব্রাজিলের ইকুয়েশনটা, ব্রাজিলের আজকের ম্যাচটা ছিল আসলে তাদের রিদমে ফেরার ম্যাচ। ফার্স্ট ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের যে পারফরমেন্সটা দর্শকরা আসলে এক্সপেক্ট করেছিলেন, সেই পারফরমেন্সটা ব্রাজিলের কাছ থেকে পাওয়া যায়নি। ব্রাজিলের যেই ছন্দটা এক্সপেক্ট করা হয় সেটা দেখা যায়নি। যদিও মরক্কো আসলে হাইতির যে বেশ বড় প্রতিপক্ষ, ওই ম্যাচটায় ব্রাজিল যে হারেনি, অনেকেই বলছেন এটা আসলে, বিশ্লেষকরা অনেকে সেটাই আসলে ব্রাজিলের জন্য বেশ প্লাস পয়েন্ট। আর এই ধরনের টুর্নামেন্টে এইরকম প্লাস পয়েন্ট খুব কাজে লাগে, মরক্কোর বিপক্ষে পয়েন্ট পাওয়াটা, এবং সেকেন্ড ম্যাচে হাইতির বিপক্ষে নিজেদেরকে গুছিয়ে নেওয়া, নিজেদের রিদমে ফেরা, সেটা কিন্তু তারা মোটামুটি আমি বলবো যে করতে পেরেছে। ফার্স্ট হাফে 3 গোল, আরও বেশি গোল হওয়া সম্ভব ছিল অফসাইডগুলো তাদের না হলে। যেটা বললেন যে রাফিনিয়ার ছিটকে যাওয়া নিশ্চয়ই একটা বড় ব্লো। আমরা দেখছিলাম যে বার্সেলোনার হয়ে গেল কয়েকটা মৌসুমেই তিনি বেশ ফর্মে ছিলেন, গোলে ছিলেন, তো তাকে এই মুহূর্তে এক সপ্তাহ কিংবা তাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়াটাই আসলে কার্লো আনচেলত্তির জন্য একটা বিপদ। তবে সুখবর যেটা, নেইমার ফিরছেন। নেইমারকে যদি ফুল ফিট নেইমার না হয়েও কিছুটা কম ফিট নেইমারকেও যদি ব্রাজিল তাদের সিস্টেমে পায়, সেটা কিন্তু আমরা দেখেছি ম্যাচের কিন্তু বড় একটা প্রভাব ফেলতে পারেন তিনি। কারণ এই ধরনের প্লেয়ার, নেইমার কিংবা মেসি, এইরকম প্লেয়াররা কিন্তু মানে একটা গেমের প্ল্যান তৈরি করে, টিমটাকে কিভাবে মানে তাদের প্ল্যানটা এগিয়ে নিয়ে যাবেন। রাফিনিয়া যদি ওই জায়গা থেকে ছিটকে যান, তো নেইমার যেহেতু স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলবেন, ওই জায়গাটায় রাফিনিয়ার যে প্লেসটা আছে, নেইমার মূলত লেফট কিংবা ফোর্থ পজিশন যেখানেই খেলুন না কেন, ওই ভিনিসিয়াসের জন্য নেইমার আসলে কিন্তু একটা ওপেন স্পেস তো তৈরি হবে, আরো 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 স্বাধীনভাবে তিনি খেলতে থেকে ফিরছেন। যদিও ওই পারফরমেন্স না করতে পারলেও দেখা যাচ্ছে মাঠে থাকলে অপোনেন্ট প্লেয়ার তাকে মার করার ক্ষেত্রে যখন তার দিকে নজরটা থাকবে, অন্য দিক থেকে নেইমার, ভিনিসিয়াস একটা ভালো সুযোগ বা স্পেসগুলো পাবেন। জি, ছোট করে একটু তামিমের কাছ থেকেও জানতে চাই, তিনি আবার ব্রাজিলের সমর্থক, মানে রাফিনিয়ার ছিটকে যাওয়াটা চাপ তৈরি হয়েছে কিনা আপনাদের কাছে? অবশ্যই কিছুটা তো চাপ অবশ্যই হবে, কারণ রাফিনা আসলে লা লিগায় যেভাবে পারফর্ম করেছে এবং বার্সেলোনার জন্য আসলে যতটা অ্যাসেট ছিলেন, ব্রাজিলের জন্য ওই রকমই অ্যাসেট। তো সেই জায়গা থেকে রাফিনার ছিটকে যাওয়া অবশ্যই দলের জন্য একটা ধাক্কা। তবে আবার সুখবর, নেইমার ফিরছেন, তো সবকিছু মিলে একটা ধাক্কা, তারপর আবার সুখবরও আছে। সবকিছু মিলে আসলে ব্রাজিলের চাপ থাকবে অবশ্যই, কারণ ব্রাজিল আসলে এখন বলাই যায় যে ওই গ্রুপে চ্যাম্পিয়ন নিয়ে হতে যাচ্ছে। তো পরের রাউন্ডের জন্য আসলে রাফিনার প্রয়োজনটা অনেক বেশি আসলে দলে। সুপার কনফিডেন্ট তামিম থাকবেই। নেদারল্যান্ডস ম্যাচ নিয়ে কথা বলতে চাই তামিম। নেদারল্যান্ডস ম্যাচ আজকে আসলে এই গ্রুপ এফ এ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আসলে এই ম্যাচটা বিগ ম্যাচ, আমরা সবচেয়ে বলতে পারি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই কারণ হচ্ছে, আপনি যদি দেখেন প্রথম এই নেদারল্যান্ডস ম্যাচে কিন্তু নেদারল্যান্ড যেভাবে আসরটা শুরু করেছে, তাদেরকে সবাই অনেক ফেভারিটের তকমা দিয়েছে। সে জায়গা থেকে নেদারল্যান্ডস প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে যেভাবে খেলেছে, আসলে তাদের ওই 2-2 ড্রটা আসলে তাদেরকে একদম পিছিয়ে দিয়েছে এবং তারা কিন্তু টেবিলের 3 নম্বরে নেমে গেছে। এখন যদি বলি যে আসলে আজকের যে ম্যাচটা হবে, এই ম্যাচে আসলে ফলাফলটা নেদারল্যান্ডসের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তাদেরকে আসলে জয় পেতেই হবে, কারণ জয় না পেলে তাদের আসলে সেকেন্ড রাউন্ডে যাওয়াটা অনেক সময় টাফ হয়ে যেতে পারে। মানে সবসময় আমরা দেখি যে নেদারল্যান্ডস ফেভারিট থাকে, ইউএন ক্রুইফের দেশের খেলা, কখনো ফাইনাল জিততে পারে না, তাদের জার্সিতে কোনো স্টারও নেই। অবশ্যই না, কিন্তু নেদারল্যান্ডসের ফুটবল ঐতিহ্য কিন্তু একেবারেই অনেক সমৃদ্ধ একটা ঐতিহ্য। 3 নম্বরে অবস্থান। 3 নম্বরে অবস্থান। এছাড়া যদি আরেকটা কথা আছে, এখানে কিন্তু আরেকটা ঝামেলা তাদের আছে, সেটা হচ্ছে যে ইনজুরি যে কনসার্ন। ডি ইয়ং কিন্তু আসলে মিডফিল্ডে গত লাস্ট ম্যাচে তিনি খেলেছিলেন, কিন্তু আগামী ম্যাচে আজকের যে ম্যাচ, এই ম্যাচে কিন্তু তার ইনজুরি একটা কনসার্ন আছে। তিনি খেলতে পারবেন কিনা এটা নিয়ে কিন্তু অনেক অনিশ্চয়তা আছে। তো সেই জায়গা থেকে তিনি যদি ছিটকে যান শেষ পর্যন্ত, এটা অবশ্যই নেদারল্যান্ডসের জন্য একটা ক্ষতির কারণ হবে। আর অন্যদিকে যদি আমি বলতে চাই যে আসলে সুইডেনের আসলে অ্যাটাকিংটা অনেক বেশি স্ট্রং। আমরা একটু আমাদের এক সহকর্মীর কাছে যেতে চাই, বিটু বড়ুয়া আছেন, তার কাছ থেকে আসলে সবশেষ খবরাখবর জানবো। আজকে জার্মানির ম্যাচ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে জানবো।
বিটু, বিশ্বকাপ নিয়ে জার্মানিতে উন্মাদনা থাকলেও এই মুহূর্তে দিনের বেলা হওয়াতে আসলে উন্মাদনা কিছুটা চোখে পড়ছে না। হয়তো রাতে কিছুটা শুরু হতে পারে, তবে পাবলিক ভিউ তেমন একটা না থাকাতে এটাও কিছুটা মুশকিলের। তবে জার্মান সমর্থকদের মধ্যে জার্মানিকে নিয়ে, জার্মান ফুটবল পাগল জাতি আসলে এটা তো বলার অপেক্ষায় রাখে না। অনেকেই আজকে প্রেডিকশন দিচ্ছেন, বিশেষ করে তারা বলছেন যে আসলে জার্মানি আজকে 2-1 কিংবা 3-1 গোলে আইভরি কোস্টের বিরুদ্ধে জিততে পারে। কিন্তু প্রেডিকশন যতটা দেয়াটা সহজ, ততটা ম্যাচ কিন্তু সহজ হবে বলে মনে হচ্ছে না। জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা কিন্তু প্রস্তুত রয়েছেন আজকে কানাডা টরন্টোতে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিবে। কিন্তু বলা হচ্ছে যেখান থেকে ম্যাচ উপহার দেওয়ার কথা সেখানে কিন্তু কোনোভাবে আসলে কোনো কিছুই করা যাবে কিনা সন্দেহ। কারণ হচ্ছে খেলার এই মুহূর্তে অনেক কিছুটা আসলে মানে খেলার মুহূর্তটা যদি আমরা আগে থেকে আজ করি তাহলে বোঝা যাবে আসলে কতটা কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। কারণ 2024 সালে আফ্রিকান নেশনস কাপ জিতেছে আইভরি কোস্ট। তাদের দলে যেসব খেলোয়াড় রয়েছে, বিশেষ করে ডিয়ালো, ওয়াহি, ফ্রাঙ্ক কেসি এবং সেখানে যে দুর্দান্ত একজন প্লেয়ার রয়েছে, সামনের কাতারে তিনি খেলেন এবং 90 মিনিটে ইকুয়েডরের বিপক্ষে তিনি কিন্তু দুর্দান্ত গোল করেছেন। সেইখান থেকে যদি বলা যায় জার্মানির যে মিডল অর্থাৎ মধ্যমাঠ, সেখানে ফিলিপস নেমচা থেকে শুরু করে পাভলোভিচ এবং কাই হাভার্টস যারাই রয়েছেন তারা আজকে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দিবেন। তবে গতি, ক্ষিপ্রতা এবং ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তিগত পারফরমেন্সের উপর বেস করে আজকে জার্মানি ফুটবল খেলবে এমনটাই আশা করছেন জার্মান সমর্থকরা। তো এই ছিল জার্মানি থেকে বিশ্বকাপ নিয়ে এখানকার যে সমর্থকদের প্রত্যাশা তার সর্বশেষ। ধন্যবাদ বিটু। মানে বলছিল যে দর্শকদের উন্মাদনা নেই, লাইভ চলাকালীনই আমরা দেখছিলাম যে দর্শকরা তার সাথে মজা করতে আসছিল। জার্মানির ম্যাচটা যদিও প্রথম ম্যাচটা কিউরাসাওর বিপক্ষে একেবারে ক্লিনিক্যাল ছিল জার্মানি, বাট আইভরি কোস্টের বিপক্ষে মনে হয় খুব বেশি সহজ হবে না। আমি যেটা পরিসংখ্যান দেখছিলাম, লাস্ট 4 ম্যাচ জিতেছে, ফ্রান্সকেও হারিয়ে এসেছে ফ্রেন্ডলিতে। আরেকটা ব্যাপার আছে, মানে এই ধরনের টিমগুলো শক্তির জায়গাটা বলেন, এটা জার্মানিকে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে এবং টিমের কিন্তু ফাইনাল থার্ডে বেশ গতিশীল 2-1 ফুটবলার রয়েছেন। সহকর্মী তামিম অনেক পরিসংখ্যান নিয়ে এসেছিল। হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনি যেটা বললেন যে প্রথম ম্যাচে 7 গোলের জয় পেয়েছে কুরাসাওয়ের বিপক্ষে, আইভরি কোস্ট জিতেছে 1 গোলে। জার্মানির আমি যেটা জানি যে হুলিয়ান নাগলসম্যান আসলে এই ফার্স্ট 11-এ খুব একটা চেঞ্জ আনার তার প্রয়োজন নেই, সবাই ফিট আছেন। আমরা যেটা দেখছি যে ফ্লোরিয়ান উইটস, কাই হেভার্টস, জামাল মুসিয়ালা কিংবা ব্যাক যদি ডিফেন্সের কথা চিন্তা করেন সেখানে ইয়োশুয়া কিমিক থেকে ম্যানুয়েল নোয়ার থেকে মানে মূল প্লেয়ারদের আমরা আসলে দেখতে পাবো। কেননা এই বিশ্বকাপের মতো এরকম মঞ্চে ফার্স্ট ম্যাচ অত বড় ব্যবধানে জিতলেও অপোনেন্টকে এখানে আসলে আইভরি কোস্টে খাটো করে দেখার সুযোগ নেই এবং পরের রাউন্ডে যাওয়ার ব্যাপার আছে। কোনো ধরনের রিস্ক নিতে চাবেন না, একদম মানে আগের ম্যাচটা যেভাবে যেই 11 নিয়ে নেমেছিলেন, যতটুকু আমরা ইউরোপীয় গণমাধ্যমে খবর পাচ্ছি বা বিশ্লেষণ বলছে, একেবারে হয়তো বা 20 সেকেন্ডসের জন্য একটু জানতে চাইতাম, একেবারে শেষ কি মনে হয়, প্রেডিকশন কি আপনার? আমি মানে জার্মানি প্রথম ম্যাচটা যেভাবে জিতেছে এতটা সহজ হবে না, কারণ আপনি যদি দেখেন আইভরি কোস্টের আসলে রক্ষণ ভাগটা যেভাবে আসলে স্কোর লাইন কি হবে, স্কোর লাইনটা আসলে আমি 7-1 হবে না 7-1 আমার মনে হয় না যাবে, কারণ ওদের রক্ষণ ভাগটা আসলে অনেক স্ট্রং। 7 বললে একটু আবার নস্টালজিয়া চলে যায় আসলে। কত হবে স্কোর লাইন? স্কোর লাইন আমার প্রেডিকশন 2-1 হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আপনার কি মনে হয়? আমার মনে হয় 3-1। ধন্যবাদ আপনাদের দুজনকে। ধন্যবাদ।